আমাদের আরিফ স্যার, যিনি প্রচণ্ড বিপদে পড়েছেন, সমাজের ৮-১০ জন সাধারণ মানুষের মতোই তিনি সাধারণ জীবনযাপন করলেও তিনি অসাধারণ এক মানুষ। তিনি তার ছাত্রদেরকে মানুষ হওয়ার সফলতার পথ তৈরি করে দিলেও নিজের জীবনে এখনও অসফল। এই নিয়ে তার ব্যক্তি জীবনে ছোট ছোট অনেক ধরনের অসন্তোষ আছে। ছাত্রদের লেখাপড়া, টিউশনি এর বাহিরেও প্রচণ্ড ভুলোমনা একটি মানুষ আমাদের এই আরিফ স্যার। আজকে কিন্তু লাঞ্চ দিচ্ছি না। আচ্ছা, কেন? আজকে বাইরে খাবো, তাই অনেকক্ষণ ঘুরবো, আর রাতে ভাই ভাবির ওখানে দাওয়াত। ও, আগে বলোনি কেন? এক সপ্তাহ আগে থেকে বলে আসছি, তোমার মনে নাই? হ্যাঁ, মনে আছে তো, মনে থাকবে না কেন? না, তোমার মনে নাই। আচ্ছা, কয় তারিখ সেটা তোমার মনে আছে? আচ্ছা, আজকে কি কোনো বিশেষ দিন? তোমার জন্মদিন আজকে? না, আজকে বোধহয় না, আমার জন্মদিন তো আজকে না। আজকে কি তোমার পরিবারে কেউ মারা গিয়েছিল? আমি কিচ্ছু বলবো না, দেখে তুমি নিজে থেকে মনে করতে পারো না। পারবো তো, মনে করতে পারবো। একটু সময় দিলেই মনে পড়ে যাবে। পারবে না, কিচ্ছু মনে করতে পারবে না, কারণ তোমার জীবনে তোমার স্টুডেন্ট, তোমার বই খাতা, কোন বইয়ের কোন পাতায় কোথায় কোন লাইনে কি লেখা আছে সেটা ছাড়া আমি যে তোমার জীবনে আছি সেটা মনে রাখার মতো স্পেস তোমার ব্রেনে নাই। কি বলো? আমার ব্রেন কিন্তু অনেক শার্প। আমার ব্রেন সম্পর্কে তুমি প্রশ্ন করো না, বোকা হয়ে যাবে। দেখো, এখন আমি যে জিনিসটা মনে করতে পারছি না সেটা আমি ঠিকই সময় মতো মনে করে তোমার সামনে অনুতপ্ত হয়ে হলেও উপস্থিত হব। দেখো, মানুষ সারা জীবন তার ব্রেনকে যতটুকু কাজে লাগায় সেটা তার ব্রেনের মেমোরি সেলের তুলনায় খুবই সামান্য। মানুষের ব্রেন হচ্ছে এমন একটা আমি তোমার স্টুডেন্ট না, তোমার এরকম জ্ঞানমূলক কথাবার্তা তুমি তোমার স্টুডেন্টদের বলো। আমি হচ্ছে তোমার সহধর্মিনী, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার কুটুমুটু। তা তো অবশ্যই, কিন্তু তোমার সাথে আমি কি নিয়ে আলোচনা করবো এটা যদি তুমি আমাকে মাঝে মধ্যে একটু বলে দাও তাহলে আসলে আমার খুব ভালো হয় আর কি। তুমি আমার সাথে কি নিয়ে আলোচনা করবে সেটাও আমার তোমাকে বলে দিতে হবে? বলবো না? আচ্ছা, আমার প্রতি কি তোমার কোনো ফিলিংস, যে রোম্যান্টিক ফিলিংস, প্রেম, ভালোবাসা, এগুলো কিছু ফিল হয় না? যে ডিফারেন্ট কিছু, ডিফারেন্ট হয়তো, অবশ্যই হয়। দেখো, তোমাকে দেখলে বা তোমাকে স্পর্শ করলে আমার প্রচন্ড পরিমাণে ফিলিংস হয়, বিশ্বাস করো। কিন্তু ঝামেলাটা কি জানো? ধরো, এই ফিলিংস যে জিনিসটা, এটা মানুষের শরীরে বা মস্তিষ্কে যতটুকু প্রভাব ফেলে তার থেকে বেশি হচ্ছে কি যে ধরো আস্তে। চশমা নিয়েছো? চশমা তো আমার কপালে, চোখেই আছে। কলম নিয়েছো? কলমও নিয়েছি, ব্যাগে আছে। চশমার বক্সও ব্যাগে আছে। মানি ব্যাগ পকেটে আছে, এই যে, চাইলে দেখতে পারো।
হুন্ডার চাবি? হোন্ডার চাবি এই যে টেবিলে আছে, এখনো নেইনি, এই নিয়ে নিলাম। জুতোর ফিতা বেঁধেছো? জুতার ফিতা বেঁধেছি তো, মোজাও পরেছি, এই যে দেখো। মোজা পরেছো না? এক পায়ে মোজা পরেছো, আরেকটা কখন পরবে? আরেকটা কলেজে গিয়ে পড়বো। সবাই লিখেছো? আজকে ক্লাস এখানেই শেষ। যারা যারা বুঝতে পেরেছো তারা চলে যাও, আর যারা বুঝতে পারোনি তারা বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি? নিশ্চয়ই মনে করার মতো কোনো প্রশ্ন করবে। জি স্যার। আচ্ছা, তোমাদের এই মনে করার মতো প্রশ্নগুলো কি শুধু আমার জন্যই, নাকি অন্য টিচারদের কাছেও করো? শুধু আপনাকেই করি স্যার। আপনাকে প্রশ্ন করা যত সহজ, অন্য টিচারদের প্রশ্ন করা এত সহজ না। আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন। এই যে এত কিছু শিখে এদেশে কি লাভ? মানে? আমার বাবা লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো চাকরি জোগাড় করতে পারেননি। কিছুদিন পর পরই তার চাকরি চলে যায়। তখন আমাদের পরিবার একদম অসহায় হয়ে যায়। বাবা আবার চাকরি খোঁজা শুরু করেন, কিন্তু ভালো চাকরি পান না। আগের থেকে কম বেতনে তাকে চাকরিতে জয়েন করতে হয়। তখন আমাদের ছোট থেকে ছোট বাসায় উঠতে হয়। জানেন স্যার, আমাদের খাবারের তালিকায় মাছ মাংস একদম বাদ পড়ে গেছে। এখন খাবারে শুধু সবজি থাকে। প্যালেস্টাইনের গাজার রাফার পশ্চিম তীরে দিনের পর দিন অনাহারে লক্ষ লক্ষ মানুষ দিন কাটাচ্ছে। তাদের ঘরবাড়ি বলতে খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপ। আতঙ্কে দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। এখন তুমি আমাকে বলো, তোমার অবস্থা কি তাদের চাইতেও করুন? নিশ্চয়ই না। তুমি তোমার বাবাকে সহযোগিতা করতে পারো, একটা চায়ের দোকানে বসো অথবা সবজির ব্যবসা করো। কি বলেন স্যার? মান সম্মান? মান সম্মান? আমাদের দেশ থেকে অনেক স্টুডেন্টরা দেশের বাইরে যায় পড়াশোনা করতে, তারা গিয়ে অনেক অর্জন করে। কই, তাদের তো মান সম্মান যায় না। আরো প্রাউডলি তারা বলে, দেখো অনেকজন মিলে যদি তোমরা এই কাজ করো তাহলে মান সম্মান যাবে না, উল্টা তোমরা উদাহরণ হয়ে দাঁড়াবে, সবাই তোমাদেরকে ফলো করবে। তুমি অনলাইনে ডেলিভারি করতে পারো, আরো কত কিছু, রাইড শেয়ারিং করতে পারো, কত কিছু আছে। কিন্তু স্যার, মূলধন পাবো কোথায়? কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ মূলধন দিয়ে সহযোগিতা করবে, এরকম খুঁজে বের করতে হবে। রুবায়েত, তুমি কি ওকে ক্যাপিটাল দিয়ে সহযোগিতা করতে পারবে? মানে ইনভেস্ট করার মতো টাকা আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, পারবো না, আমার বাবা আছে তো। তো হয়ে গেল, বাকিটা তোমরা মিলে আলোচনা করে নাও। এখন পড়ায় মনোযোগী হই। কে কে কোন জায়গাটা বুঝতে পারোনি সেই জায়গাটা আমাকে বলো, সেই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ,
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভাবি। রাতে আমাদের বাসা দাওয়াতের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। ওহো, ভুলেই গেলাম। ভেবেছিলাম তোমাকে বলবো যে কোনো রান্না বান্না করো না, সারাদিন আমাদের বাসায় চলে আসো, এখানেই থাকো। আজকে এমনিতেও রান্না করছি না, দুপুরে আমি ওরও বাইরে খাবো, তারপর ঘোরাফেরা করব, তারপর তোমাদের বাসায় আসবো রাতে। ভেরি গুড, ঠিক আছে চলে এসো তাহলে। হ্যাঁ, আদি বাবার কোচিংয়ে যাবে, আমি যাই দেখি। রাতে আসো, তখন গল্প হবে। বাই। আচ্ছা ঠিক আছে ভাবি, দেখা হচ্ছে। ঠিক আছে তো। কে বলেছে আমরা সায়েন্স বুঝি না? পদার্থবিজ্ঞান কি খুব কঠিন? একটু মনোযোগ দিয়ে বুঝলেই সহজ লাগে। নাও, বাকিগুলো লিখে ফেলো, যাও। তুমি কি আরো কিছু বলবে আমাকে? হাফ ফ্রি বেতনের জন্য অ্যাপ্লাই করছিলাম স্যার, দেয় নাই। 4 মাসের বেতন আটকা। নোটিশ দিছে বেতন ক্লিয়ার না করলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। দেখো, আমি তো একজন শিক্ষক, আমি এখানে চাকরি করি। এখন তুমি এসব কথা আমাকে বলছো, আমি বাসায় বাবাকে গাইড কিনে দেওয়ার কথা বললে বাবা লজ্জা পায়। দিচ্ছি বলে দিন মাস পার করে দেয়। আর আমাদের কলেজেতে কোনো লাইব্রেরিও নেই। লাইব্রেরি থাকলে আমরা লাইব্রেরি ওয়ার্ক করতে পারতাম। লাইব্রেরি নাই, বইও নাই। আর কলেজের যে ফ্রি গাইড বইগুলি, সেগুলো পোকায় খেয়ে শেষ। আমি কিভাবে আমার পড়াশোনা চালাবো আমি বুঝতে পারছি না। এই টাকাটা রাখো, তুমি বেতনটা দিয়ে দাও, যাও। না স্যার, আমার লাগবে না, আমি ম্যানেজ করে ফেলবো। এদিকে আসো। ম্যানেজ তো তোমাকে করতেই হবে, অবশ্যই তুমি ম্যানেজ করবে, কিন্তু রাইট ওয়েতে, রং ওয়েতে না। এবং যেদিন ম্যানেজ করবে সেদিন অবশ্যই পুরো টাকাটা শোধ করে দিবে। নাও, যাও। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম। ময়লার বিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
রুবায়েত, তুমি এখানে কি কিনতে আসছো? ওই স্যার ফিজিক্সের গাইড বইটা। ও, এই বইটা না তোমার কাছে আছে? আমারটা আছে স্যার, আমি সুমনের জন্য নিতে আসছিলাম। হোয়াট আ কোইন্সিডেন্স, আমিও তো সুমনের জন্য। দুইটা বই দিয়ে সুমন কি করবে? আচ্ছা, একটাই দেন। বইটা তুমিই দিও সুমনকে, আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে বলার দরকার নেই। না না স্যার, আমার কাছে তো আছে টাকা। আমার মাথায় বুদ্ধি আছে, আমি জানি তোমার কাছে টাকা আছে বিধায় তুমি বই কিনতে আসছো। কত? 300 টাকা। ধন্যবাদ। এই নাও। শুনো, সুমন যাই করুক, তুমি কিন্তু ওকে সাপোর্ট দিবে। দিয়েছি স্যার, ও আজকে থেকেই সবজি বিক্রি স্টার্ট করেছে। কি বলো, আজকেই আইডিয়া দিলাম আর আজকেই ব্যবসা শুরু করে দিল? হ্যাঁ স্যার, ও বলছে ভালো কাজে দেরি করতে নাই। হ্যাঁ, ভালো কথা বলেছে। তুমি ওর সাথে নাই কেন? স্যার, আমার বাসায় এই জিনিসটা ভালো চোখে দেখবে না। রুবাইদ, এটা কি বললে তুমি? তোমাদের হচ্ছে এখন ইয়াং বয়স, এই বয়সে এইসব কিছু উড়িয়ে দেওয়ার বয়স, এগুলো কানে নেওয়া যাবে না। তোমাদের গেট আপ সেট আপ এমন থাকবে যাতে তোমাদেরকে দেখে যে কেউ জাজ না করতে পারে। হ্যাঁ, প্রাণোচ্ছল ইয়াং স্টুডেন্ট সেলার তোমরা, তোমাদেরকে দেখলেই যাতে মন ভালো হয়ে যায় মানুষের। আশপাশে তাকিয়ে দেখো, মানুষের মুখে কোনো হাসি নেই, কতটা নির্জীব। কিন্তু তোমরা এভাবে গড়ে ওঠো না, তোমরা মানুষের মুখে হাসি ফোটাও, উদাহরণ হয়ে দাঁড়াও, মুখোমুখি হও। অন্য কিছুর পিছনে ছুটে এই সময়টা নষ্ট করো না। ঠিক আছে স্যার, ও যাই করবে আমি ওর পাশে থাকবো। থ্যাঙ্কস রুবায়েত, চলো। খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আধা ঘন্টার মধ্যে আসতেছি। জি জি জি, আমি আসছি। জি, কি ব্যাপার, তুমি জামা কাপড় চেঞ্জ করো নি কেন? হাত মুখ ধুয়েছি তো, আমার আবার একটু বের হতে হবে। আমার এক স্টুডেন্টের বাবার সাথে একটু মিটিং আছে, আমাকে যেতে বলেছে। এই কাপড়েই বের হয়ে যাব। আজকে কিছু রান্না করি নাই, কাল যা ছিল সেগুলোই গরম করে দিয়েছি। সমস্যা নেই। নষ্ট গন্ধ তরকারি দিয়ে ভাত খেয়েই যাচ্ছ, টের পাচ্ছ না? আসলেই তো, তরকারি টকটক হয়ে গেছে, তাও বুঝতে পারছো না? আমি মনে করলাম টকের তরকারি। আচ্ছা বসো, আমি ডিম ভেজে দিচ্ছি। না না, লাগবে না, থাক। আমি যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার পেট ভরে গেছে। উঠি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাতে ভাই ভাবির ওখানে দাওয়াত, তোমাকে নাকি অনেকবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো নাই। আমিও ফোন দিয়েছি, তাও ধরো নাই। ক্লাসে ছিলাম তো, ফোন বোধহয় সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। না যেতে চাইলে বলে দাও, তাহলে তো হয়। যাবো না কেন? অবশ্যই যাব। আমি ওনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি যে আমরা আসবো। তুমি একটা খুব সুন্দর শাড়ি।
অবশ্য শাড়ি তো পরেছই, তবে একটু সুন্দর, মানে আরেকটা সুন্দর শাড়ি পরলে খুব ভালো লাগবে হয়তোবা। আর দুপুরবেলা না আমাদের আজকে একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কি ব্যাপার? দুপুরবেলার ঘোরাটা আমরা এক কাজ করি, যেহেতু আমরা একসাথে রাতে ঘুরলাম রিক্সায়, নির্জন শহরে আমরা দুজন মিলে রিক্সায় ঘুরবো, রাস্তায় হাঁটবো, ল্যাম্পপোস্টের আলোয়, ভালো লাগবে না? ঠিক আছে। ঠিক আছে। আর আরেকটা কাজ, ওই যে খাবারের বিষয়টা, তুমি তো খাওনি, দুপুরেরটা আর রাতের খাবার দুটাই আমরা একসাথে ভাইয়া ভাবির বাসায় বসে খেয়ে নিলাম, বেশি করে নাকি? ঠিক আছে, যাও তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি। বসুন। আপনি হুট করে আমার সাথে দেখা করতে চাইলেন? আমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে। বাহ, তো খুব ভালো সংবাদ। আজকেই বুদ্ধি দিলাম আর ওরা আজকেই কাজে লেগে গেল। আসলে ওরা যে আজকেই ব্যবসা শুরু করবে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওরা আমাকে একটাবার জানাতে পারতো, আমি হতে পারতাম ওদের প্রথম কাস্টমার। তখন ওরা বড় গলায় বলতে পারতো যে আমার জীবনের প্রথম ব্যবসার প্রথম কাস্টমার হচ্ছেন আমার টিচার আরিফ স্যার। আমার যত টাকা আছে সেই টাকা যে কেউ ইচ্ছা মতো করে খরচ করলেও, উড়িয়ে দিলেও শেষ হতে কয়েক পুরুষ সময় লাগবে। এটা কি আপনি জানেন? যে আমি শুনেছি এবং আমার বিশ্বাস আপনি যা বলছেন তা সত্য। হ্যাঁ, এটাই সত্য। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আসছো না কেন? ভাবি আমি তো রেডি, কিন্তু ও এখনো ফেরেনি। এক কাজ করো, তুমি চলে আসো। আমি তোমার ভাইয়াকে বলছি আদিবাকে কোচিং থেকে তোলার সময় আরিফকে নিয়ে আসবে, ঠিক আছে? আমি আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছি লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য। জি, কিন্তু আমি চাই লেখাপড়ার পাশাপাশি ওরা জনসাধারণের সাথে মিশুক, যাতে ওরা ভালো মানুষ হয়ে উঠতে পারে। আমার ছেলে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে, এটা শুনতে কি আমার ভালো লাগার কথা? জি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই। মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্রাট থাকা অবস্থায় তিনি কিন্তু টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তাহলে আপনার ছেলে রুবায়েত কেন পারবে না? বলেন কি, সম্রাট আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? জি, ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং। এবং আওরঙ্গজেবের আমলে এই দেশ বিশ্বের সবচাইতে ধনী রাষ্ট্র ছিল, যার রাজস্ব আয় ছিল 24 কোটি টাকা, যেখানে ইংল্যান্ড মানে গ্রেট ব্রিটেনের রাজস্ব আয় ছিল মাত্র 1 লাখ টাকা। বলেন কি, এই ইতিহাস তো আমি জানিই না। জি, তাই আমি চাই আমার ছাত্ররা সাধারণ মানুষের সাথে মিশুক এবং তাদের কষ্ট ফিল করুক, যাতে করে আপনার অর্থ সম্পদ রুবায়েতকে কখনো অহংকারী করে না তোলে। সরি, ফোনটা আমাকে নিতে হবে। হ্যাঁ বলো, কি? সানশাইন গ্রুপের মালিকের নেশাখোর ছেলে রুবায়েত বাবার কাছ থেকে টাকা পয়সা না পেয়ে এখন সবজি বিক্রির মাধ্যমে নেশার টাকা জোগাড় করছে। কষ্ট নেবেন না। সম্রাট আওরঙ্গজেবের উদাহরণ দিয়েই বলি, ওনার আমলেও ওনাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছিল, গুজব রটানো হয়েছিল। বছরের পর বছর এক শ্রেণীর লোক থেকেই যাবে যারা আপনাকে নিয়ে মিথ্যাচার করবে, গুজব রটাবে, কিন্তু রুবায়েতের মতো ছেলেরা জেগে উঠবে এবং কঠোর হস্তে তাদেরকে প্রতিবাদ করবে, কাজের মাধ্যমে তাদের কঠোর জবাব দেবে। আমি আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। আমার আসলে ওকে এই ধরনের বুদ্ধি দেওয়া উচিত হয়নি। আমি ওকে নিষেধ করে দিব। না না, ঠিক আছে, তা আপনার দুঃখিত হবার কিছু নেই। ধন্যবাদ। আমি তাহলে আজ উঠি। ওয়েট,
আপনি আমার সঙ্গে ডিনার করে যাবেন। ডিনার করতে করতে আপনার কাছ থেকে আরঙ্গজেবের আরও গল্প শুনবো। আমার আসলে একটা পারিবারিক দাওয়াত। খুব বেশি সমস্যা না থাকলে থাকুন। মনে করুন যে আমি এমন মানুষ আপনার কাছ থেকে একটু সময় লোন নিচ্ছি। গুড। আসো আসো, বসো। একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ, খুব ভালো করেছো। অনেক দিন তোমার সাথে গল্প করা হয় না, আজকে আমরা মন খুলে গল্প করব। আজকে রাত থেকে কাল রাজশাহী চলে যাব। কেন, রাজশাহী সব ঠিক আছে? মানে খালাম্মা খালু? না না না, তার একদম ঠিক আছে। এমনি কি হয়েছে বলো তো? এমনি এমনি তো কোনো কিছু হয় না। আচ্ছা দাঁড়াও, তুমি বসো, আমি চা নিয়ে আসি, চা খেতে খেতে সব শুনবো। না না ভাবি, তুমি এখানে বসে থাকো, কিচ্ছু করতে হবে না। কি সুন্দর করে সেজেছো অ্যানিভার্সারির জন্য না? কোথায় কোথায় গেলে আজকে সারাদিন? সারাদিন বাসাতেই ছিলাম। আর আরিফ? ও আর কাজ নিয়ে ব্যস্ত। ওমা, অ্যানিভার্সারির দিন আবার কাজ? কি কি নিয়ে এত ব্যস্ত? কি কাজ? কলেজ, স্টুডেন্ট, টিউশনি। বাবা, এত কিছু নিয়ে ব্যস্ত সে। আর সেই রাগে বাবার বাড়ি চলে যাচ্ছ না? তাহলে সে কোথায় যাবে? ও ওর বাসাতেই থাকবে। ওটা তো তোমার বাড়ি না। প্রত্যেকটা মানুষের ভালোবাসা দেয়া, স্যাক্রিফাইস করা, এই প্রসেসগুলো আলাদা রকমের। আচ্ছা বলো তো, আরিফ কি মদ খায়? না না ভাবি, কি বলছো? অনেক মানুষ খায় না, মদ খায়, জুয়া খেলে। আরিফ জুয়া খেলে? না না ভাবি, ওর এসব অভ্যাস নাই। তাহলে নিশ্চয়ই পরকিয়া করে। মানে এখন অনলাইনে কত মানুষ কথা বলে না এর তার সাথে। ভাবি, ও একদম এরকম মানুষই না। তুমি তুমি করো এসব? তুমিও তো এসব করো না। একদম না। একদমই না, কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কি? বুঝতে পেরেছি। সবার ভালোবাসা দেয়া নেওয়াটা আলাদা। সবাই ভালোবাসা দিতেও চায়, নিতেও চায়। ও যেহেতু পারে না, তুমি শেখাও। সেটা কিভাবে? মনে করো কোথাও যাবে, তুমি অন টাইম চলে যাও, তবে তুমি তাকে খুব প্রেশার দিও না। তুমি যে তার পাশে আছো, তার জন্য অপেক্ষায় আছো, এটা তাকে ফিল করাও। সব সময় কি আমাকে ফিল করাতে হবে? আমাকে সব সময় স্যাক্রিফাইস করতে হবে? স্যাক্রিফাইস তো মানুষ কাছের মানুষের জন্যই করে, তাই না? বিবাহিত জীবনে ভালোবাসাটা হিসেব নিকেশ করে হয় না। এটা একটা লং রেসের জার্নি। এখানে অনেক সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, ভুল শুদ্ধ অনেক কিছু থাকে। কিন্তু সেখানে একজন থাকে যার ভালোবাসাটা দেয়াটা শেখাতে হয়। ভালোবাসা পাওয়া এবং দেয়া দুটোই কিন্তু নেশার মতো। একটা সময় মানুষ যখন পেতে শুরু করে, সেই মানুষটা তখন নেশায় পড়ে যায়। তখন সে নিজেও ভালোবাসা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কত বেশি স্যাক্রিফাইস করতে পারে, কে কতটা ভালোবাসতে পারে। তাহলে কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাক। না না বাবা, কোনো পরীক্ষা টরীক্ষা না। পরীক্ষা টরীক্ষা মানেই তো হচ্ছে ফেল পাস এসব। তুমি শুধু ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকো, ওর পাশে থাকো, ওকে বোঝাও তুমি ওর কাছে আছো, পাশে আছো। দেখবে সব ঠিক হয়ে গেছে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসলে আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে তাই আসতে পারছো না, তাই তো?
হ্যাঁ, একটু দেরি হবে। ঠিক আছে। কি ঠিক আছে? কিছুই তো ঠিক নাই। তুমি সব বাসায় আসো, তারপর কথা বল। ঠিক আছে, হ্যাঁ ঠিক। চা। তারপর বলো, তোমার দিন কেমন যাচ্ছে? আমার তো দিন সবসময় ভালো যায়। ভাইয়া ভালো আছে? কি করব বলো, রুবাইতের বাবা খুব সম্মানী লোক, অনেক বড় ব্যবসায়ী, আর তারও ধারণা আমি খুব ভালো একজন মানুষ। তোমার ব্যাপারে সবারই একই ধারণা। এখন উনি আসলে এমনভাবে বললেন, আমি আসলে না করতে পারি নাই। খুব রিকোয়েস্ট করে বললেন, আমি খুব অ্যালোন মানুষ, আমাকে একটু সময় লোন দিন। খুব ভালো করছো। কোথায় ভালো করলাম? তার ভালো করতে গিয়ে তোমার ক্ষতি করে বসলাম। পরিবারের মানুষগুলোর সামনে তুমি ছোট হলে শুধুমাত্র আমার জন্য। একদিক করতে গিয়ে আরেক দিক। আমি তোমাকে কিছু বলছি? বলো না কেন? তোমার উচিত আমাকে বলা, আমাকে শাসন করা। তুমি যদি আমাকে শাসন না করো, আমি কিভাবে আমার ভুল বুঝবো? এরপর থেকে কিন্তু আমাকে শাসন করতে হবে, আমি বলে দিলাম। খেতে বসো, ভাবি মজা মজা খাবার রান্না করে পাঠিয়েছে। না, আমি তো খেতে পারবো না, আমার তো পেট ভরা, আমি ওখানে খেয়েছি। না করতে পারো না, তাই না? না করতে পারি নাই। দেখো, আমি আজকে যে কাজটা করেছি খুব খারাপ একটা কাজ করেছি। আমার শাস্তি হওয়া উচিত, কঠিন একটা শাস্তি হওয়া উচিত। তুমি আমাকে কিছু একটা বলো। আমি স্টুডেন্ট পড়ানোর সময় আমার কিছু মাথায় থাকে না। তুমি যে আমার জন্য অপেক্ষা করছো, বা তুমি বলে যে একটা মানুষ আছে আমার জীবনে, এটাই আমি ভুলে যাই। তুমি আমাকে কিছু একটা বলো, তুমি চুপ করে থেকো না প্লিজ। কি বলবো? ননসেন্স, ইডিয়েট, রাস্কেল, এই টাইপের কিছু একটা বলো, আমার যাতে গায়ে লাগে, যাতে আমি এই ধরনের ভুল আর কখনো না করি। কিছু একটা করো, কিছু একটা বলো প্লিজ, আমার নাহলে শিক্ষা হবে না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? তুমি আমাকে এত ভালো কেন বাসো? তুমি এত ভালোবাসো দেখেই তো আমার আজকে এই অবস্থা। আমি স্টুডেন্টদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি প্রায়োরিটি দেই, কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে ভুলে যাই। এটা তো ঠিক না, আমার তো ব্যালেন্স করা উচিত। আমার জীবনে সবাই তো গুরুত্বপূর্ণ। দেখো, তুমি যদি কিছু বলতে না পারো, অ্যাটলিস্ট আমাকে একটা চর মারো, আমি কাউকে কিছু বলবো না। একটু চুপ করবা প্লিজ? তুমি এখন বারান্দায় যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। তারপর আমরা একসাথে চা খাবার অনেক রাত পর্যন্ত হাত ধরে বসে থাকবো। তুমি এত এত ভালো কেন বলো তো? তুমি অসাধারণ একটা মানুষ, কিন্তু আমি তো তোমার সাথে সারা রাত জাগতে পারবো না। আমার সকালবেলা কলেজ আছে, ঘুমাতে হবে না? আমি বারান্দায় অপেক্ষা করি তোমার জন্য, তুমি চা নিয়ে আসো। হ্যাঁ, জলদি আসো। প্রেমী খোদা, তোর প্রেমে মন ডাকে আমাকে, ইশক নামের শ্বাস চোখের ভেতর দোয়া জমে, ফানা হয়ে যায় শ্বাস। কি যে মায়া, ও চোখতে ভাসাস ডোবাস তুই, এ প্রেমের শেষ আশাটা তুই, শুধু তুই। এই অন্তরেতে তোরই নাম লিখেছি আমার করে, তুই হারালে কখন পড়ালে প্রাণটা যাবে মরে। এই অন্তরেতে তোরই নাম লিখেছি আমার করে, তুই হারালে কখনো পড়ালে প্রাণটা যাবে মরে।
থাকিস তোর পনহাতে इश्क इबादत इश्क हकीकत इश्क वरीयत इश्क मुनाजत इश्क नूरे मोनेर शूरे रूहुर शाशे उठे तिलोत इश्क इबादत इश्क हकीकत इश्क वरीयत इश्क मुनाजत इश्क नूरे मोनेर शूरे रूहुर शाशे उठे तिलोत ও চোখেতে ভাসাস ডোবাস তুই এ প্রেমের শেষ আশাটা তুই শুধু তুই এই অন্তরেতে তোরি নাম লিখেছি আমার করে তুই হারালে কখনো পড়ালে প্রাণটা যাবে মরে এই অন্তরেতে তোরি নাম লিখেছি আমার করে তুই হারালে কখনো পড়ালে প্রাণটা যাবে মরে নিঃশ্বাসে তুই বিশ্বাসে তুই इश्क इबादत আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখান থেকে 1 সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তুমি কোথায়? দ্রুত আসো। সায়রার অবস্থা খারাপ, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ভাবি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি বের হও। স্যার কোনো সমস্যা? রুবায়েত, আমার যেতে হবে। আমার ওয়াইফকে হসপিটালে নেওয়া হচ্ছে, ও অসুস্থ। স্যার আমি আপনার সাথে আসি। পাঁচতলায় আছে, 7 নম্বর রুম। এখানে আপনার ভাগ্যটা ভালো যে আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়নি। আলহামদুলিল্লাহ। তবে ওনাকে কিন্তু জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া লাগবে। রক্ত কয় ব্যাগের মতো লাগতে পারে? 3-4 ব্যাগ রেডি করেন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। 1 মাস আগে রক্ত দিয়েছে দেখি কি এখন রক্ত দিতে পারবে না? এটা আবার কেমন কথা? তো অন্য কোথাও থেকে কি রক্ত ম্যানেজ হয়নি? একটু জানাও না প্লিজ, আর্জেন্ট প্লিজ, একটু জানাও না প্লিজ। স্যার আপনি কোনো চিন্তা নিয়েন না, আমরা সব ম্যানেজ করে ফেলবো। তোমরা কি করবে? রক্ত প্রয়োজন, অনেক রক্ত প্রয়োজন। এখন ইমিডিয়েটলি এত রক্ত কে দেবে? স্যার আপনি রক্তের চিন্তা করবেন না, আমরা রক্ত ম্যানেজ করে ফেলবো। কিভাবে ম্যানেজ করবে তোমরা? তোমরা ছোট মানুষ, তোমরা। স্যার আপনি কোনো চিন্তা নিয়েন না, সব টাইম মতো আপনাকে জানাই দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু। বাবা তুমি কোথায়? আব্বু আমি তো হসপিটালে। হাসপাতালে কেন? আরিফ স্যারের ওয়াইফ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, তাই আসছি। কোন হাসপাতালে? ম্যাডামের আর্জেন্ট ও পজিটিভ রক্ত লাগবে। এখানে কার কারও পজিটিভ রক্ত হবে? আয় আমার সাথে একটু। কেমনি ভাবে অসুস্থ হয়ে গেল? টাকা আসছে? হ্যাঁ। এখন কেমন লাগছে? তোমার তো অনেক খরচ হয়ে যাচ্ছে তাই না? তোমার কাছে তো তেমন জমানো কোনো টাকা নাই। তোমার এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি আমার হুন্ডাটা বিক্রি করে দেব, সমস্যা নেই। এরপর
আবার যখন হাতে টাকা আসবে তখন সেম কালারের একটা চকচকে হুন্ডা কিনে দুজন মিলে পুরো শহর ঘুরে বেড়াবো। এটা তুমি রাখো। আমার তো স্বর্ণের চিনি তেমন পড়া হয় না, তোমার হুন্ডাটা বিক্রি করতে হবে না, আর আমাদের নতুন হুন্ডায় ঘুরতেও হবে না। তোমার যে হুন্ডাটা আছে এটাই ভালো লাগে। আর তোমার এই হুন্ডার আওয়াজ শুনলে মনে হয় তুমি বাড়ি ফিরে আসছো। তুমি কি পাগল হয়ে গেছো সারা, ভাবি? আরে তোমার স্টুডেন্টরা তো পুরো হসপিটাল ভরে ফেলেছে। ব্লাড দেয়া নিয়ে পুরো কম্পিটিশন। স্যারের কি অবস্থা, স্যারের ওয়াইফের কি অবস্থা, উত্তর দিতে দিতে আমি কাহিল। তুমি যাও, ম্যানেজ করো। আসলেই তোমার স্টুডেন্টরা? জানলা দিয়ে দেখো কত স্টুডেন্ট। রুবায়েত নামে কোনো স্টুডেন্ট আছে? জি আছে। ওর বাবা এসেছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আমি আসছি। হ্যাঁ ভাবি বসে। কি অবস্থা? যে আমার চিন্তা করতে খুব ভালো লাগছে যে আপনি আমার ওয়াইফের অসুস্থতার খবর শুনে চলে আসছেন। আপনার স্টুডেন্টরা তো আপনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। এটা কি? এখানে কিছু টাকা আছে। আপনি আপনার স্টুডেন্টদেরকে এত সুন্দরভাবে মানুষ করছেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর একজন ছাত্রের বাবা হিসেবে, মানুষ হিসেবে আমি মনে করি যে আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে আপনার প্রতি। নিন। না কিন্তু স্যার না আমি এর ভিতরে একটা কার্ডও আছে। আপনার বেবি হওয়া পর্যন্ত আপনার স্ত্রীর সমস্ত ট্রিটমেন্টের খরচ এই হসপিটাল দেবে। আপনি শুধু হসপিটালে কার্ডটা শো করবেন। আমার আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে আপনার মতো এত বড় মাপের একজন। না ইটস ওকে। আমি আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে আপনি আপনার ছাত্রদের জন্য এত কিছু করেছেন। আমি আসলে একজন শিক্ষক হিসেবে নিজের কর্তব্য পালন করছি। আপনাকে আপনার ছাত্ররা যে এত ভালোবাসে, আপনার প্রতি যে দায়িত্ব তারা পালন করছে, সেটা আমি দেখে বিস্মিত হয়েছি। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।